বিমানবন্দরের স্ক্যানারে ধরা পড়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে রাখা গুলির ম্যাগাজিন। আমাদের ছাত্র উপদেষ্টা যখন বিদেশে যায় তখন তার ব্যাগে অস্ত্র ম্যাগাজিন পাওয়া যায়। তখন যদি একজন উপদেষ্টা যদি ব্যাগে অস্ত্র রাখতে হয় তাহলে আমার আপনার সাধারণ জনগণ আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? আমাদের কি কোনো নিরাপত্তা আছে এখনো? তারপরে সে উপদেষ্টা, তার অনেক ক্ষমতা এবং সে ক্ষমতার জন্য সে বন্দুক লাইসেন্স পেতে পারে, কিন্তু বিমানবন্দর দিয়ে বন্দুক নিয়ে যাবে। এই যে আমাদের একজন উপদেষ্টার কাছে, রাজনীতিবিদের কাছে বন্দুকের ম্যাগাজিন ধরা পড়লো, এটা বহির্বিশ্বে আমাদের সম্পর্কে কেমন ধারণা দেবে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? হাসিনা যেই কারণে যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে নারাজ ছিল, করতে রাজি হয় নাই, সেই শব্দে সেই ভাষায় সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে, দ্বিমত পোষণ করছে। আসিফ মাহমুদ কোনো সময় ফুটপাত থেকে পাঞ্জাবি কিনতেন, আর সেই আসিফ মাহমুদ কিভাবে এই অস্ত্র রাখে আমি ভয়ে আছি। জনতার মেয়র ইশরাক জানতে পারে নাই বা এর আগে এই জানাজানি হয়ে গেছে। যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সাজ্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিল, তারা আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা, এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে। যারা একটা সময় টিউশনি করে সংসার চালাইতো তারা এখন ল্যাম্বরগিনি, যাই হোক অনেক কিছু দিয়ে ঘুরে। আসিফ মাহমুদ কোনো সময় ফুটপাত থেকে পাঞ্জাবি কিনতেন, আর সেই আসিফ মাহমুদ কিভাবে এই অস্ত্র রাখে আমি ভয়ে আছি। জনতার মেয়র ইশরাক জানতে পারে নাই বা এর আগে এই জানাজানি হয়ে গেছে, নতুবা তো কোন সময় তার উপরই চালাই দিত। এটা অবিশ্বাস্য কিছু না। এনসিপি এরা যে বলে যে তারা 300 আসন তারা পাবে, তারা সরকার গঠন করবে, এটা তাদের একটি কোনো ষড়যন্ত্র আমি গন্ধ পাচ্ছি। যে রাঙ্গা শুক্রবার না হইলে আমরা নির্বাচনে যাব না। আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার কাছে যে ম্যাগাজিন পাওয়া গেছে এই সম্পর্কে প্রশ্ন করেছেন। আসলে আমি তো পুরোপুরি আতঙ্কে আছি। এই আসিফ মাহমুদরা একবার বলেছিল, বিশেষ করে এই আসিফ মাহমুদ নিজেই বলেছিল জুলাই আন্দোলনের পরে যে আমরা অস্ত্র হাতে তুলে নিতে চেয়েছিলাম। তা আমি মনে করেছিলাম যে এইটা বোঝা একটা স্বাভাবিক কথা উনি বলেছেন। রাজনীতিতে আমরা অনেক সময় বলি যে এটা না হলে আমরা এটা করব, আসলে করা হয় না। এখন আমার মনে হচ্ছে যে আসিফ মাহমুদরা হয়তোবা পরিকল্পিতভাবে যে কোনো রাষ্ট্র বা কোনো একটা গোষ্ঠীর মাধ্যমে এই অবৈধ অস্ত্র আগেই তারা রেখেছে কিনা। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের আইনে যে নিয়ম আছে, 30 বছর বয়সে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে বা তাকে অনুমোদন দেওয়া হবে, এবং পরপর 3 বছর তিনি যদি বাংলাদেশ সরকারকে আয়কর দেয় 3 লাখ মানে আয়কর দেবে, 9 লাখ টাকা আয়কর দিতে হবে। এর নিচে কোনো বছর দিলে হবে না, অর্থাৎ 9 লাখের ঊর্ধ্বে হয়তো বা হতে পারে, কম হবে না। সেই আয়কর উনি দিল কিনা, উনি এই অস্ত্র রাখার জন্য যেখানে রাখতে হবে সেই ধরনের বাসায় উনি বসবাস করে কিনা। আমরা জানতাম উনি মেসে থাকতো, আমরা জানতাম উনি হয়তো বা কারো বাসায় থাকতো, কিন্তু এরকম নিরাপদ বাসা যেখানে একটা অস্ত্র আগ্নেয়াস্ত্র রাখা যায়, তার বয়স, তার ইনকাম সোর্স, তার তো এই ধরনের কোনো ইনকাম সোর্স ছিল না। আমরা বরঞ্চ এই এনসিপির অনেক নেতাদের সাক্ষাৎকার শুনেছিলাম যে এই আসিফ মাহমুদ কোনো সময় ফুটপাত থেকে তিনি পাঞ্জাবি কিনতেন, শার্ট কিনতেন, গেঞ্জি কিনতেন, স্যান্ডেল কিনতেন, আর সেই আসিফ মাহমুদ কিভাবে এই অস্ত্র রাখে এটা আমি স্পষ্টভাবে মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা পরিষ্কার করা উচিত। তা না করে আমি দেখলাম যে অন্য একজন উপদেষ্টা এইটার পক্ষে ছাপাই গাচ্ছে। আপনারা সাংবাদিকরা যাই যা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুরিয়ে ফিরিয়ে বলে যে ওনার লাইসেন্স আছে, এটা ওনার বৈধ। কিভাবে বৈধ হলো, কেন বৈধ হলো, কে দিল, কোন সময় দিল, কত সময়ের মধ্যে দিল, এইটা তো আপনার ব্যাখ্যা দিতে হবে যথার্থ। এটা শুধুমাত্র এই ধরনের কথা বলে এড়িয়ে গেলে তো হবে না। তাই আমি বিশেষ করে একজন রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে 79 সালে হ্যান্ডশেক করে এই বিএনপি পাগল হয়েছি এবং বিএনপির সাথে আছি। যদিও এই বিএনপি বা অন্য দল যারাই কোনো রকম অন্যায় অবিচার করবে তার বিরুদ্ধে আমি 111 থেকে আসি, এর আগেও ছিলাম, এরশাদ বিরোধী আন্দোলনও করেছি। তাই আজকে আমি এইটায় আতঙ্কিত, হতবাক, অবাক, এবং আমি ভয়ে আছি যে আসলে এরা যে বলে
যে তারা 300 আসন তারা পাবে, তারা সরকার গঠন করবে, এটা তাদের একটি গোপনভাবে কোনো ষড়যন্ত্র আমি গন্ধ পাচ্ছি, আভাস পাচ্ছি। নতুবা কিভাবে তার কাছে ম্যাগজিন থাকবে, আবার সেই ম্যাগজিন হয়তোবা যদি এক একজনের কাছে 5টা 7টা জিনিস থাকে, অহরহ থাকে, ভুলে একটা জিনিস চলে যেতে পারে। আপনার কাছে একটা জিনিসই থাকলে সেটা কিন্তু সতর্কতার সাথে থাকে। এবং আপনি যাই যা মনে করেন, যাদের কাছে অস্ত্র লাইসেন্স করা থাকে, আমার খালুর কাছে অস্ত্র লাইসেন্স করা ছিল, সবসময় সে সুন্দরভাবে কোনো একটা নিরাপদ জায়গায় আটকিয়ে রাখতেন এবং সবসময় দেখে শুনে রাখতেন, সতর্ক। এবং এটা দেওয়াই হয়, এভাবে রাখতে হবে। কিন্তু যখন আপনার অনেক বেশি বেশি থাকবে, তখন কিন্তু আপনার সেইটা নিয়ন্ত্রণ থাকবে না। আমার কাছে মনে হচ্ছে যে তার কাছে অনেক এরকম আগ্নেয়াস্ত্র আছে এবং তার একটা অংশ হয়তো বা ওখানে চলে গেছে। আমি মনে করি যে আমাদের একজন জনতার মেয়র ইশরাক এর সাথে এর সাথে মানে আইনি যুদ্ধ করতে গিয়েছিল, আইনিভাবে অধিকার বাস্তবায়ন করতে গিয়েছিল। সেইখানে যদি সত্যিকার অর্থে এই ইশরাক জানতো যে তার কাছে আর্মস আছে, ভাগ্য ভালো জানতে পারে নাই বা এর আগে এই জানাজানি হয়ে গেছে, নতুবা তো কোন সময় তার উপরেই চালাই দিত। এটা অবিশ্বাস্য কিছু না। তাই আমি আবারও বলবো, এইটা অপরাধ, এটা অন্যায় এবং এইটা চলতে পারে না। এইটা ফ্যাসিস্ট হাসিনার মতো আইনকে হাতে তুলে নেওয়ার মতো একটা অবস্থা। এই শেখ হাসিনার যারা ছিল তারা যে মব সৃষ্টি করতো, তাদের ছাত্রলীগ যুবলীগকে এমনকি পুলিশের পোশাক পরিয়ে, র্যাবের পোশাক পরিয়ে, এমনকি এমনিও আপনারা দেখেছেন যে সেই কুপিয়ে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করেছিল, পিটিয়ে পিটিয়ে আরবারকে মেধাবী ছাত্র বুয়েটের তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল। এইভাবে তারা সর্বত্র করেছে, গুম করেছিল, খুন করেছিল। এই বিচার বহির্ভূত হত্যা তারা কিন্তু আইনকে হাতে তুলে নিয়েছিল। আমার মনে হচ্ছে যে এই আসিফ মাহমুদরাও তাই এরকম চাচ্ছে বিদায় তাদের কাছে আজকে এই, আমি মনে করি এটা বৈধ। কিভাবে, যত সময় পর্যন্ত তারা প্রমাণ না দিবে তত সময় পর্যন্ত আমি দেখতেছি আইনিভাবে বৈধ না। 30 বছর তার বয়স হয়নি, তার 3 বছর 9 লাখ টাকা সে আয়কর দিতে পারছে কিনা আমি জানি না, তার ব্যবসায়িক অবস্থান কি জানি না, তার ওই আগ্নেয়াস্ত্র রাখার মতো তার ক্যাপাসিটি আছে কিনা, সেই বাসায় তার ছিল কিনা এইটাও, এবং কতদিনের মধ্যে আগ্নেয়াস্ত্র পেতে পারে। সেই জন্য আমি এখন পর্যন্ত মনে করি, আমার প্রশ্ন হয় যে এইটা আসলে বৈধ কিনা। এনসিপি, চরমোনাই এবং আর একটা সংগঠন, তাদের সাথে আমরা দীর্ঘদিন ছিলাম। আমাকে এক হিসাবে বইমাতো ভাই ছিল, আমাদের মার্কাও তাদের দিয়েছিলাম ধানের শীষ, আপনারা দেখেছেন। তাদের নির্বাচনে কাজও করেছি। এখন আমার তাদের বিরুদ্ধে বলতে খুব কষ্ট হয়, তবে আমার কাছে মনে হচ্ছে যে কোন দিন এরা বলে বসে যে আমরা ছোটোবেলায় শুনতাম যে এই তোমার কাছে টাকা পাবো, টাকা দরকার, রাঙ্গা শুক্রবার দেবো। কোন দিন বলবে যে রাঙ্গা শুক্রবার না হইলে আমরা নির্বাচনে যাব না, অথবা সূর্য যদি পশ্চিম দিকে না ওঠে তাইলেও আমরা নির্বাচনে যাব না। এ দাবি এখন দেখা যাচ্ছে স্বাভাবিক। হাসিনা যেই কারণে যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে নারাজ ছিল, করতে রাজি হয় নাই, সেই শব্দে, সেই ভাষায়, সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে, দ্বিমত পোষণ করছে। এটা 1400 শহীদের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না, এটা গাদ্দারির লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ। তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, 1400 শহীদের রাজনীতি করে আওয়ামীপনা করবেন, 1400 শহীদের নামে দিল্লির গোলামি কায়েম করবেন, 1400 শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন। সেই বাংলাদেশ আমরা হতে দেব না, খোদার কসম। সেই বাংলাদেশ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, যেভাবে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে। শেখ পরিবারের মূর্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নাই করে দিয়েছে, আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান, নিজেদেরকে বদলাতে না চান, নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন। তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেন্দুব দর্জির মতো পালিয়ে বেড়াবে। ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে। আপনাদের চয়েস, আপনারা কি মির্জাফরের মতো মরবেন, লেন্দুব দর্জির মতো পালাবেন, ইরানের রেজা শাহ পাহলবীর মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন, না বীরের বেশে নতুন বাংলাদেশে 1400 শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ গড়বেন? এটা আপনার চয়েস।
এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। এটাই 5 কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে। এই বাংলাদেশের বাইরে নতুন করে বাংলাদেশ হতে দেওয়া হবে না। এই বাংলাদেশ হচ্ছে দায়দারদের বাংলাদেশ। এই বাংলাদেশই হচ্ছে 24-এর আগামী দিনের বাংলাদেশ। আমাদের শহীদরা যেন নাম্বারে পরিণত না হন। আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। এই 1400 শহীদের বাইরে বাংলাদেশে 24-এর কোনো মাস্টার মাইন্ড নাই। আমরা সবাই হলাম 24-এর কর্মী। এর বাইরে হচ্ছে এখন দায় এবং দায়িত্বের কথা। আমরা 24কে কিভাবে ধারণ করছি, দায়িত্ব পালন করছি, 1400 শহীদের রক্তের হিস্সা দিয়ে কিভাবে নতুন বাংলাদেশ গড়ছি, সেটাই হচ্ছে অবদান এবং ক্রেডিটের রাজনীতি। আমরা কি কোথায় মিছিল করেছিলাম, কি করেছিলাম, এই 71-এর মতো করে যেন কোনো চেতনা ব্যবসার ফাঁদে আমরা না পড়ি।